ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। অনেক অনেক খবর আছে ক্রিকেট, ফুটবলের, দেশের ক্রিকেট কিংবা দেশের অন্যান্য সব ফেডারেশনের খবর আছে, কারণ একটা পরিবর্তন তো এসেছে বলা যায়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি যাওয়ার পর আসিফ নজরুল যিনি এসছেন, তিনি সব ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন। এছাড়া আরও অনেক অনেক খবর থাকছে, লিওনেল মেসি থেকে শুরু করে ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট। আজকে চেষ্টা করব অনেক বিষয় নিয়ে কথা বলার। মোস্তাফিজের ইস্যু আছে আইপিএলে, এবং আইপিএলে একজনের গল্পও জানবো। তবে শুরুটা দেশের খবর দিয়েই করতে হবে। ক্রিকেট, ফুটবল সহ দেশের শীর্ষ ফেডারেশনগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে এক্সেলেন্স সেন্টার বানানোর পরামর্শ সহ বাফুফেকে দিলেন 16 জেলা নিয়ে সুপার কাপ আয়োজনের নির্দেশনা। ফেডারেশন কর্তারাও উপদেষ্টাকে পেয়ে নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পেলেন। এবং অবশ্যই পরিবর্তনের যে জায়গাটা, সেই পরিবর্তনের জায়গাগুলো নিশ্চয়ই আমরা শুনবো প্রতিবেদনে বিস্তারিত, যে কি আলোচনা হয়েছে এবং কি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করছে। কয়েকটা ব্যাপার, একটা উনি জানতে চাওয়ার যে স্টাইল এবং কিভাবে কাজ সম্পাদন করতে হয়, ওনার স্টাইলটা একটু অন্যরকম। পেশায় তিনি ছিলেন শিক্ষক, দায়িত্ব দেয়ায় আসিফ নজরুল এখন ক্রীড়া উপদেষ্টা। দেশের শীর্ষ ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের পরিস্থিতি ও সমস্যা বোঝার চেষ্টা করলেন। বিকেএসপি থেকে অনেক বড় বড় ক্রিকেটার উঠে আসছে, যারা সম্পূর্ণ আন্তর্জাতিক খেলে। এই সাকিব, মুশফিক তো বিকেএসপি থেকে আমরা ওই মানে ফুটবলার। বিকেএসপি থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলে উঠে আসলেও ফুটবল থেকে কেন আসে না, অবাক ক্রীড়া উপদেষ্টা। বিকেএসপিতে এক্সিলেন্স সেন্টার স্থাপনের পরামর্শ দিলেন। অল্প সময়ের মধ্যে অন্তত বিকেএসপি কেন্দ্রিক দুইটা পরিকল্পনার কথা বলেছি, যে বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সেলেন্স টাইপের করা যায় কিনা। কারণ বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। দেশের ক্রীড়াঙ্গনে অভাব অনটন নিত্যসঙ্গী, নিজেদের চাওয়াগুলো বলার সুযোগ পেয়েই ফেডারেশন কর্তারা সমাধান চাইলেন। মেইনলি দুইটা প্রবলেম, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে আপনার খেলার যে প্লেস, এটা একটা, আর একটা হচ্ছে আর্থিক সংকট। উপদেষ্টা স্যার যিনি, উনি কিন্তু সবগুলি নোট নিয়েছেন এবং এটা অনেকটা পজিটিভ যে প্রত্যেকের কথা শুনেছেন এবং উনি নিজের হাতে কতগুলি নোট নিয়েছেন। আমরা আসলে আশাবাদী এই প্রবলেমগুলি সলভ হবে। তবে সীমাবদ্ধতার মাঝেই সেরাটা বের করে আনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিলেন ক্রীড়া উপদেষ্টা। দেশের সেরা 16 ফুটবল দলকে নিয়ে সুপার কাপ আয়োজনের জন্য 3 দিনের মধ্যে বাফুফেকে পরিকল্পনা জমা দিতে বলেন আসিফ নজরুল। বসে বোঝার চেষ্টা করলাম সেখানে মেজর ইস্যু কী আছে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের যে বিভিন্ন ফেডারেশন আছে, এখানে যে অতীতে মনোযোগ দেওয়া হয়েছে, সেখানে সব জায়গায় সমভাবেই মনোযোগ দেওয়া হয় নাই। অবশিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে শিগগিরই বসবেন ক্রীড়া উপদেষ্টা। নতুন সরকার দায়িত্বে আসার আগ পর্যন্ত সাধ্যমতো সমস্যা দূর করতে চান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। আসলে দায়িত্বের রদবদল হলে যেটা হয় আর কি, নতুন করে পরিকল্পনা, নতুন মানুষের নতুন ভাবনা, ফেডারেশনগুলোর সঙ্গে বসা এবং বোঝা, জানা কি চলছিল এতদিন এবং তারপর নতুন করে পরিকল্পনা করা। হোপফুলি এই আমলে আবারও নতুন করে শুরু হলেও নতুন পরিবর্তন আসবে। তবে বিসিবির সামনে বিক্ষোভ করছে একটি পক্ষ। আমরা জানি যখন থেকে আসিফ মাহমুদ তিনি পদত্যাগ করেছেন, এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, তার দাবি তারা যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন, কারণ কমিটি নিয়ে একটা আলোচনা সবসময় ছিল। পাশাপাশি লিগে অংশ না নেওয়া ক্লাবগুলোর প্রতিও বার্তা রেখেছেন আমিনুল। নিরাপত্তা ইস্যুতে বোর্ডকে নতুন করে ভাবতে হচ্ছে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করার পরদিনই বিসিবির সামনে দেখা মেলে প্রতিবাদ মিছিলের। দিন কয়েক বাদে আবারও একই ঘটনা। কয়েকজন বোর্ড ডিরেক্টরের পদত্যাগের সাথে এবারের দাবিটা নতুন করে বিসিবি নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বলছেন, এসব মিছিল কিংবা প্রতিবাদের কোনো ভিত্তি নেই। তারা যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। আমরা নির্বাচিত একটা ক্রিকেট বোর্ড, 4 বছরের জন্য ম্যান্ডেট পেয়ে এসেছি। আমরা সেই অনুযায়ী প্ল্যান করে কাজ করছি। এটা বিদ্রোহী বলে তো কেউ নেই, সকলেই তো আমাদের ক্লাব। কেউ যদি, এভরিথিং উইল হ্যাপেন উইদিন দি প্লেইং কন্ডিশন।
26 তারিখ থেকে সিলেটে শুরু হওয়ার কথা বিপিএল এর এবারের আসর। 24 তারিখ হওয়ার কথা ছিল উদ্বোধন। সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল জেমসের মতো কিংবদন্তি শিল্পীদের। নিরাপত্তা ইস্যুতে বোর্ডকে নতুন করে ভাবতে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ের পরে জানাতে পারবো। এর আগে বুধবার রাজধানীর একটা 5 তারকা হোটেলে বিপিএল এর দলগুলোর কোচ, ক্যাপ্টেইন, ম্যানেজারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন বিসিবির ইন্টিগ্রেটি ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল। ফিক্সিং সম্পর্কে দলগুলোকে সতর্ক করতেই এই আয়োজন। প্লেয়ার নাম্বার 18 is out. আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মানে বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশের যে বোর্ড, তার চেয়ে বোধহয় বড় হয়ে গেছে আইপিএল এর যে আসলে পরিকল্পনা, আইপিএল এর যে বড় একটা মেগা অকশন থেকে শুরু করে এটা পরিচালনা করা। সেখানে কিন্তু খুব একটা জটিলতা তৈরি হয় না, অন্তত বাংলাদেশের মতো বোর্ডে, যে ক্ষেত্রে অনেক অনেক বেশি ঝুট ঝামেলা পোহাতে হয়। ক্রিকেটটা কিংবা অন্যান্য খেলা ফেডারেশনগুলো যখন জটিলতায় পড়েন তখন সেটা হ্যাম্পার করে। তবে আইপিএল এর ক্ষেত্রে বিষয়টা আলাদা। যেমন মুস্তাফিজ, তিনি 9,20,00,000 টাকায় বিক্রি হয়েছেন কলকাতায়। তবে তিনি আসলে পুরো মৌসুমের জন্য সুযোগ পাবেন কিনা খেলার কলকাতা নাইট রাইডার্সে, এটা একটা প্রশ্ন উঠছে। কারণ এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ থাকায় সেই সময় তাকে ফিরতে হবে দেশে, এমন শর্তে এনওসি নাকি দিয়েছে বিসিবি। সাবেক পেসার ও বর্তমান কোচ নাজমুল হোসেন সহ সংশ্লিষ্টরা বলছেন ফিজকে পুরো সিজন খেলার ছাড়পত্র দেওয়া উচিত বিসিবির। আইপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী বছরের 26 মার্চ, শেষ হবে 31 মে। কিন্তু এপ্রিল মাসে বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে অন্তত ওয়ানডে সিরিজ খেলতে ফিরতে হবে ফিজকে, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। মাঝখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, সেখানে হয়তো ওকে আমরা 8-10 দিনের জন্য ছাড়বো না। নিউজিল্যান্ডের সময় আমরা ওকে ওডিআই সিরিজ সময় রাখবো। ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দল বড়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মুস্তাফিজের মতো পরীক্ষিত এক বোলারকে কি এক সিরিজের জন্য ছাড়া যেত না? এমনটা যদি নাই হয়, তাহলে রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন থেকে শুরু করে ব্যাকআপ পেসাররা কিভাবে সুযোগ পাবেন টাইগার স্কোয়াডে? যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা তাদের ক্রিকেটারদের ছাড়ছে আইপিএল এর জন্য, সেখানে বারবার বিসিবির এমন সিদ্ধান্তে বাংলাদেশি ক্রিকেটারদের উপর আস্থা হারিয়ে ফেলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই তো ফিজকে পুরো আইপিএল এর সিজন খেলার ছাড়পত্র দেওয়ার পক্ষে সংশ্লিষ্টরা। আইপিএল এমন একটা ইভেন্ট, এটা আমি মনে করি যে নিয়ার অ্যাবাউট আপনার একদম ইন্টারন্যাশনাল ফ্লেভারই আপনি বলতে পারেন। তো এই জায়গায় আমি মনে করি যে একটা আইপিএল খেললে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেক ক্ষেত্রে যদি আপনার আইপিএলের সিজনটা যদি ভালো যায়, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায়। বাট আমি চিন্তা করি যদি আইসিএস সিরিজ যদি বড় ইভেন্ট না থাকে, যদি মনে করেন অথবা আমাদের হোম সিরিজ থাকতে পারে বা উইটিং থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আইপিএল খেলাটা ইম্পর্টেন্ট মুস্তাফিজের জন্য। মুস্তাফিজের পেছনে 9,20,00,000 রুপি খরচ করলেও 18 কোটি রুপিতে লঙ্কান পেসার পাথিরানাকেও দলে নিয়েছে কলকাতা। ভারতীয় এক্সপার্টরা বলছেন ডেথ ওভারে প্রথম পছন্দ হয়তো পাথিরানাই, সে কারণেই কেকেআর এত বেশি অর্থ বিনিয়োগ করতে পারে তার পেছনে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইনজুরি সমস্যা আর ফর্মহীনতায় জাতীয় দলে জায়গাটা এখন নড়বড়ে পাথিরানার। তাই তো ফিজ হওয়া উচিত কলকাতার নাম্বার 1 পেসার, বলছেন নাজমুল হোসেন। পাতিরানা আছে, আমি মুস্তাফিজ অনেক উপরে রাখবো, বিকজ অফ আপনি যদি ইন্টারন্যাশনাল দেখেন, আপনি দেখবেন পাতিরানা কিন্তু শ্রীলঙ্কা টিমে ইন অ্যান্ড আউট, আর মুস্তাফিজ হচ্ছে আমাদের ক্রিকেট, আমাদের মানে ন্যাশনাল টিম বোলিংয়ের মূল স্তম্ভ বলতে পারেন মুস্তাফিজ। তো এই জায়গায় আমি যদি মুস্তাফিজে 18 কোটি টাকা মুস্তাফিজ কিনে দেয়, আমি আরও বেশি খুশি হতাম। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজের সাথে কাজ করেছেন বিসিবির এই পেস বোলিং কোচ। ফিজ কেন সবার চেয়ে আলাদা সেটাও জানিয়েছেন নাজমুল। ও এখনও যে হাঙ্গার এবং উইকেট পাওয়ার জন্য, যেমন একদিন আমার সাথে ওর সাথে কথা হইতেছিল, ও বলতেছে যে ভাইয়া আমি যদি মানে 4 ওভারে যদি আমার 20 বা 25-এর বেশি রান হয়ে যায়, আমি অনেক মানে হেজিটেশনে পড়ে যাই। এবং ওর যে মানে খেলার প্রতি যে ডেডিকেশন বা বোলিংয়ের প্রতি যে ডেডিকেশন, আমি মানে অনেকে ছোটো করবো না, বাট এটা আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। রুপি না টাকা, টাকা না রুপি, একটা হিসেব তো আসে আইপিএল এলেই। এবং আইপিএলে মুস্তাফিজুর রহমানের এই দামের পর শিরোনাম করতে হোক কিংবা ভক্তরা হোক, এই হিসেব কষেছেন। এবং তিনি যে 9 কোটি প্লাস রুপি পেয়েছেন, সেটা টাকায় কনভার্ট করলে 12 কোটি প্লাস হয়ে যায়। আমরা একটা গল্প শুনবো, আমার পেছনে অলরেডি একটা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবির গল্প এবং আইপিএল নিলাম নিয়ে এই গল্প। এটা অবশ্যই ভারতীয় একজন লোকাল ক্রিকেটারের গল্প, তার নাম প্রশান্ত বীর। উত্তরপ্রদেশের স্পিন বোলিং অলরাউন্ডার তিনি, এবং তার সম্পর্কে কিছু তথ্য জানা দরকার, কারণ একটা চমক দেখাতে পারেন তিনি এবারের আইপিএলে।
শিরোনামটা হাজার থেকে কোটির স্বপ্নে প্রশান্ত বীর। কেন হাজার থেকে কোটির স্বপ্নে তিনি? বাবা ইউপির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সুতরাং ওই হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে সব সময় তাদেরকে। বেতন মাসে 12,000 রুপির মতো পেতেন বাবা। 20 বছরের জীবনে লাখের স্বপ্ন দেখাটা আসলে একটু পাপই ছিল বলা যায়, কারণ যেখানে সবকিছু হাজারের গণ্ডিতে আবদ্ধ, সেই আইপিএলের যে নিলামের হাতুড়িটা থাকে সেটার নিচে রাতারাতি বদলে গেল জীবন। এবং ভিত্তিমূল্য ছিল 30 লাখ, সেখান থেকে চেন্নাই সুপার কিংস তাকে 14 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে। লেফট আর্ম স্পিনার এবং অলরাউন্ডার এই উত্তরপ্রদেশের প্রশান্ত বীর। কেন এই গল্পটা? কারণ ক্রিকেট কত বড় প্ল্যাটফর্ম দিয়েছে, মানুষের জীবন কিভাবে পরিবর্তন করেছে, এবং আমরা দেখেছি আইপিএলের এই মঞ্চে প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে খেলার। আমরা মুস্তাফিজুর রহমানের কথা জানছিলাম, তিনি তো নিশ্চয়ই চান খেলতে, এবং আমরা পাথিরানের কথা জানছিলাম। অন্যান্য বোর্ড থেকে বড় বড় ক্রিকেটার তারা পুরোটা সময় আইপিএলের জন্য রাখতেও দেখা গেছে, কারণ এখানে শুধু টাকার ব্যাপার নয়, এখানে প্রোফাইলের ব্যাপার। আমরা আরও কিছু জানবো, তার একটু স্ট্যাট জানবো প্রশান্ত বীরের, যে তিনি কি করেছেন, কেনই বা চেন্নাই 14 কোটি 20 লাখ রুপি খরচ করলো তার জন্য। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার প্রশান্ত প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন কিন্তু মাত্র 2টি, সুতরাং অনেক বেশি যে তিনি অভিজ্ঞ ক্রিকেটার তা নয়, বয়স একেবারেই কম। এবং স্বীকৃত টি-20 ম্যাচ খেলেছেন 9টি। এই 9 ইনিংসে তিনি উইকেট পেয়েছেন 12টি, এবং 7 ইনিংস তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, 112 রান করেছেন। তো নট এ ভেরি রিচ স্টার্ট। তবুও কেন আসলে তাকে দলে নিল? কারণ এই যে 10টি ইউপি টি-20 যে ম্যাচ হয়, যে লিগ হয় তাদের ইউপিতে, উত্তরপ্রদেশে আলাদা টি-20 লিগ, তো সেখানে 10 ম্যাচে 320 রান করেছেন তিনি এবং 8 উইকেট। তো এই যে কম্বিনেশনটা দেখে 150-এর বেশি স্ট্রাইক রেট, 155, তো সেই স্ট্রাইক রেটে যখন তিনি 300-র উপর রান করলেন, 8 উইকেট নিলেন, এরকম একটা 10 ম্যাচের একটা তার স্ট্যাট রয়েছে, এবং তাকে নেটে দেখা থেকে শুরু করে সব জায়গায় দেখে অবশ্যই চেন্নাই তাকে টার্গেট করেছিল। এবং প্রশান্ত বীর পরবর্তীতে অনেক কথা বলেছেন এটা নিয়ে, এবং কতটা হাম্বল হওয়া যায় একজন বড় ক্রিকেটার হতে গেলে, পারিবারিক শিক্ষা থেকে শুরু করে সব কিছুই কতটা ভালো, সেটা আমরা প্রশান্ত বীরের এই যে নিলামে ডাক পাওয়ার পর কী বলেছেন তিনি, সেটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। তার কোট আমরা একটু জানবো, তিনি কি বলেছেন। শুধু আশা ছিল যে কেউ একজন আমার জন্য প্যাডেল তুলবেন, তার নামটা ডাকবেন, নিলামে যেটা হয় আর কি। 14 কোটি রুপিতে সিএসকেতে গিয়েছি, ধাতস্থ হতে কিছুটা সময় লেগেছে, কারণ হঠাৎ করে 14 কোটি রুপি, বিয়ন্ড এক্সপেকটেশনস, সব কিছু স্বপ্নের মতো লাগছিল, উনি নিজেই বলেছেন। এবং আমার পরিবার জীবনেও এত অর্থ দেখেনি, এতে অনেক কিছু চিরকালের মতো পাল্টে যাবে, খুবই স্বাভাবিক। কেন পাল্টাবে সেটাও বলছি, এবং এই অর্থ দিয়ে আমি কি করব সেই সিদ্ধান্ত ঘরের মানুষদের, আমার নয়, এই কথাটাও ইম্পর্টেন্ট। প্রশান্ত বীর লেফট আর্ম স্পিন বোলিং অলরাউন্ডার তিনি। তো এখানে দুটো বিষয় আছে, আসলে সব কিছু স্বপ্নের মতো এরকম রাতারাতি বদলে যায় অনেকের জীবন। যেমন আমি জানি না যে মুস্তাফিজুর রহমানের, আমরা এর আগে অনেকবার বলেছি যে হয়তো আরও অনেক বেশি টাকা, অনেক বেশি রুপিতে তাকে কেনার কথা ছিল, কিন্তু সেটা হয়নি নর্মালি। তবে এবার যে উঠেছে 9 কোটি রুপি প্লাস, অনেকে অবাকই হয়েছেন হয়তো, কারণ 2 কোটি 2.5 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকতো বাংলাদেশি ক্রিকেটাররা। তো উনি স্বাভাবিকভাবে স্বপ্নের মতোই লাগবে, এবং পরিবার জীবনেও এত অর্থ দেখেনি। তবে শেষ কথাটা যেটা বলেছে যে এই সিদ্ধান্তটা ঘরের মানুষের, আমার নয়। টাকা পয়সা এটা আসবে, কিন্তু তার যে ক্রিকেটটাই ধ্যান জ্ঞান, সেটা প্রমাণ করেছেন প্রশান্ত বীর এই একটা কথার মাধ্যমে। দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে, কারণ চেন্নাইয়ের মতো দলের হয়ে যখন তিনি খেলবেন, বলা হচ্ছে যে রবীন্দ্র জাদেজা বা জাদ্দুর রিপ্লেসমেন্ট হিসেবে ভবিষ্যতে তার কথা ভাবা হচ্ছে। তো যখন চেন্নাই আসলে এভাবে তাকে দলে নেবে, তখন তাকে লম্বা সময় ধরে পরিকল্পনায় রাখার চেষ্টা করবে, এবং তাকে পরিণত করার চেষ্টা করবে, তাকে ওন করবে, যেমন করে MS ধোনি অন্যদেরও করেছেন। তো এখান থেকে লাইফ সেট হয়তো প্রশান্ত বীরের হতে যাচ্ছে, কিন্তু মানুষ হিসেবে কিংবা ওই ধ্যান জ্ঞানের জায়গাটাই ক্রিকেট যদি তিনি রাখেন, তাহলে অবশ্যই একদিন হয়তো অনেক বড় ক্রিকেটার হবেন। এখান থেকে উঠতি ক্রিকেটাররা হয়তো স্বপ্ন দেখতেই পারেন বা শিক্ষাটা নিতে পারেন, কারণ অনেকে স্ট্রাগল করছেন একই টাইমে, কিন্তু যিনি সুযোগটা পাচ্ছেন তিনি কিভাবে সেটা কাজে লাগাচ্ছেন ফিউচারে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। এখানেও কিছুটা যোগসাজশ আছে লিওনেল মেসি এবং ভারতের সঙ্গে, বিশেষ করে অনন্ত আম্বানির সঙ্গে কিংবা মুকেশ আম্বানির সঙ্গে। অনন্ত আম্বানির ভান্তারায় গিয়ে 15 কোটি টাকার বিরল ঘড়ি উপহার পেলেন লিওনেল মেসি। রুপিতে কনভার্ট করা হয়েছে এটাও, এবং বিশ্বে এই ঘড়ি মাত্র 12টি রয়েছে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, তারপর দিল্লি থেকে ভারত সফর শেষ করার কথা ছিল লিওনেল মেসি, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সেই সফর। দিল্লি থেকে গুজরাটের জামনগরের ভান্তারায় যান মেসি। ভান্তারা হচ্ছে সেই বাড়িটার নাম। সেখানে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে গিয়েছিলেন আর্জেন্টিনার ফরওয়ার্ড, এবং সেখানে সবচেয়ে আলোচিত এখন মেসিকে দেওয়া অনন্তর বিরল এই ঘড়ি। রিচার্ড মিলির RM003V2 GMT ট্যুর বিলিয়ন এশিয়া এডিশনের
একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে দিয়েছেন আম্বানি পুত্র, যেটির বাজার দাম আনুমানিক $12 লাখ, বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য 14.5 কোটি টাকারও বেশি। এছাড়াও লিওনেল মেসির প্রতি সম্মান জানিয়ে একটি সিংহ শাবকের নাম রাখা হয়েছে লিওনেল। পরবর্তী খবর জানাবো এবং সেটা ভালো খবর, অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। শেষ করবো অ্যাশেজের খবর দিয়ে। নানা নাটকীয়তায় শেষ হলো তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে 326 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিনের শুরুতে স্মিথকে নিয়ে উত্তেজনার পর শুরুটা তেমন ভালো হয়নি। অস্ট্রেলিয়ার 33 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর 61 রানের জুটি বিপর্যয় সামাল দিলেও 94 রানে হারিয়ে বসে আরও 2 উইকেট। এরপর উসমান খাজার 82 রানের ইনিংসে ম্যাচে ফেরে দলটি। খাজার শতক হাতছাড়া করলেও নিজের ঘরের মাঠে দুর্দান্ত এক আক্রমণাত্মক ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি। 106 রান করে জ্যাক্সের শিকার হলেও দলকে রক্ষা করেন বিপর্যয়ের হাত থেকে। এই দুই ব্যাটারের ক্যামিওতে 326 রানে শেষ হয় প্রথম দিনের খেলা। দিন শেষে নাথান লায়ন রানের খাতা খুলতে না পারলেও 33 রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। আগের যে 2 টেস্ট সেটা কিন্তু পার্থ এবং ব্রিসবেনে হেরেছে ইংল্যান্ড। সুতরাং এই অ্যাডিলেড টেস্টে ইংলিশদের ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি, না হলে ঐতিহ্যবাহী অ্যাশেজ রোমাঞ্চকর হয়তো হবে না। সুতরাং এই ম্যাচটা অনেক বেশি ডিপেন্ড করছে ইংলিশরা কীভাবে কামব্যাক করছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।